আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে দেরিতে আসার অভিযোগ তুলে আন্দোলনে সামিল হলেন অভিভাবকেরা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের কাচিমুহা প্রাথমিক বিদ্যালয়। ক্ষুব্ধ জনতা এদিন শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে ঢুকতে বাধা দেন। অবিলম্বে সমস্যা মেটানোর দাবিতে সরব হয়েছেন সকলেই। বিদ্যালয়ে সময় মতো পৌঁছান না শিক্ষক শিক্ষিকারা। এরই প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন গ্রামের সাধারণ মানুষ। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের ঢুকতে বাধা দেওয়া হয়। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের কাচিমুহা প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকরা একত্রিত হয়ে এদিন প্রতিরোধ গড়ে তোলেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অভিভাবকরা জানিয়েছেন, এই সমস্যা নতুন নয়, দীর্ঘদিন ধরে কাচিমুহা প্রাথমিক বিদ্যালয়ে এই অনিয়ম চলছে। এখানে শিক্ষক শিক্ষিকারা সকলে দেরি করে বিদ্যালয়ে আসেন। এদিকে পড়ুয়ারা সময় মতো এসেও বিদ্যালয় বন্ধ দেখে তারা রোদের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করে। রাস্তার উপরেও উঠে পড়ে তারা, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। আগেও আন্দোলন হয়েছে, তারপরেও বদলায়নি ছবি। তাই এদিন সকলে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখান। আমার মেয়ে ও ছেলে। কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে মাস্টারমশাইরা একটু দেরিতে আসে, তাতে বাচ্চা কাচ্চারা ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, পড়াশোনার প্রবলেম হচ্ছে। চাচ্ছি তাই একটু সুস্থভাবে ক্লাস হোক, তাড়াতাড়ি ক্লাস শুরু হোক, মাস্টারমশাইরা তাড়াতাড়ি আসুক। অভিযোগ ঠিক মতো বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না, মাস্টাররা টাইম মতো স্কুলে আসছে না। এটা কতদিন ধরে? বছর 3 ধরে চলছে এটা এরকম। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, অনেকবার জানিয়েছি। হ্যাঁ, হেডমাস্টারকে আটকানো হয়েছে, সেকেন্ড মাস্টারকেও আটকানো হয়েছে। বলছে এরপরে ঠিক হয়ে যাবে। হচ্ছে না। তারপরে আজকে মানে সবাই মিলে অবরোধ করলাম যে মাস্টারদেরকে মানে তালা মারি দিবেন, ঢুকতে দিব না। এটাই, পড়াশোনা যে ভালো হচ্ছে না, মাস্টার লেটে আসতেছে, ছেলেমেয়েরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য। এবার আমরা মনে করছি যে এটা কাজ করে যদি ভালো হয়, হ্যাঁ, তাহলে আমাদের এটা করা উচিত। বাচ্চাদের ভালো হবে, ছেলে মেয়েরা পড়াশোনা করতে ভালো পাবে, সুযোগ সুবিধা। এই খবর পেয়ে এদিন সেখানে ছুটে যান স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আয়ুব আলী। তিনি জানিয়েছেন, এই বিদ্যালয়ে রোজ দেরি করে শিক্ষক শিক্ষিকারা আসেন। একদিন সময় মতো প্রার্থনা হয় না, বাচ্চাদের পঠন পাঠনও ঠিক মতো হয় না। তাই এদিন গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে সামিল হন। অবিলম্বে এমন অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন উপপ্রধানও। আমাদের অভিযোগ, এখানে স্কুল ঠিক টাইম মতো খোলে না। মাস্টারমশাইরা সবসময় দেরিতে স্কুলে আসে, লেখাপড়া বাচ্চাদের ঠিক মতো হয় না। একজন মাস্টার 11টা পর থেকে আসতে আরম্ভ করে 11:30, 11:35, 40 পর্যন্ত বাজায় দেয়। একসাথে যে প্রার্থনা কোনোদিন 11:15টার সময় হবে, কোনোদিন প্রার্থনা 11:15 হয় না, 11:15টার নিচে কোনোদিন প্রার্থনা পড়ায় না। আজকে এখানে আমি দেখলাম অনেক অভিভাবকরা আছেন, এখানে বাচ্চাদের গার্জেনরা আছেন। তো 11:03 একজন দিদিমণি আসছিলেন, একজন আসলো 11:09, তারপর আসছে 11:25, 11:35। তো অভিভাবকরা তখন সবাই মিলে তালা খুলতে দেয়নি, প্রার্থনা পড়াতে দেয়নি, তখন ওদেরকে স্কুলে ঢুকতে দেয়নি। ওদের সবার একসাথে দাবি যে স্কুল যেন সঠিক 10:30টার সময় খুলে, 11:15টার সময় যেন প্রার্থনা হয়, বাচ্চাদের যেন ঠিকমতো লেখাপড়া হয়, মিড ডে মিল যেন ঠিকমতো রান্না হয়, খাওয়া দাওয়া যেন ঠিকমতো হয়। আমাদের জনসাধারণের পক্ষ থেকে আমাদের এটাই দাবি। আমাদের কাচিমা স্কুল 1947 সালের স্কুল, আমাদের কাচিমা প্রাইমারি স্কুল খুব নামি স্কুল আমাদের এখানকার। এই কিছুদিন ধরে 3-4 বছর ধরে এরকম একটা চলে যাচ্ছে যে দিন দিন স্কুল আমাদের লেখাপড়া ভালো হচ্ছে না। এখানে
ছাত্রদের স্কুলের শিক্ষকদের সঙ্গে হেডমাস্টারের সঙ্গে আমি কথা বলেছি যে এরকম হচ্ছে, মাস্টারমশাইরা ঠিক মতো আসছে না। হ্যাঁ, হেডমাস্টার বলছে আমাদের কথা শুনে না ঠিক মতো, তাহলে আমরা সবাই মিলে একটা কোনোদিন এরকম করবো, আপনারা কিন্তু প্রেস্টিজে পড়ে যাবেন। তো এরা এই মাস্টারমশাইরা বলে ও ঠিক মতো আসে না, ও বলে ঠিক মতো আসে না, এরকম করে এরা একটা কম্পিটিশন লাগা দিচ্ছে কে বেশি দেরিতে আসতে পারে। লাস্ট দেখা যাচ্ছে যে এখন 11:40-50 পর্যন্ত লাস্ট আসা শেষ হচ্ছে আর কি, যে 11:35-40 পর্যন্ত আসে। হেডমাস্টার মশাই আজকে নাই, কলকাতায় বলে গেছেন চিকিৎসার জন্য। আর এক স্কুল আমাদের পাশে এখানে আছে, জুনিয়র হাই স্কুল, আপার প্রাইমারি। এইখানে আজকে দেখা যাচ্ছে একজন ছাত্রী আসছেন, 2 জন মাস্টার। এখানে 55 জন, দিন দিন এখানে 155 জন ছাত্র ছিল কিছুদিন আগে, এখন ছাত্র সংখ্যা নাই। মাস্টার মশাইরা ঠিক মতো আসে না, এখানকার অভিভাবকরা এখানে ছাত্রছাত্রীদের ভর্তি করাতে চান না। পাশে আমাদের মালঞ্চা স্কুল আছে, সবাই মালঞ্চা স্কুলের জন্য ভর্তি করাতে চান। এখানে কেউ লেখাপড়া ভালো হয় না বলে এখানে কেউ ভর্তি করাতে চান না। মাস্টার মশাইরা ঠিক মতো স্কুলে আসেন না, তার প্রমাণ আজকে বোঝা যাচ্ছে যে এই স্কুলে যে লেখাপড়া হয় না ঠিক মতো, মাস্টার মশাইরা যে আসেন না, সেটা আজকে তার একটা প্রমাণ পাওয়া গেল। যেন আমাদের প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি স্কুল যেন ভালোভাবে আমাদের চলে, সেই স্টেপটা যেন একটা সংবাদ মাধ্যম দিয়ে যেন নেওয়া হয়, সেটাই আমরা আপনাদের কাছে প্রার্থনা করি। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন কৌশিক রায় নামের বিদ্যালয়েরই এক শিক্ষক। হ্যাঁ, বলছেন এনারা দেরি হয়ে গেছে, আমাদেরও দেরি হয়েছে। রেগুলার বলে এরকম দেরি হয়, দীর্ঘ 3 বছর ধরে এই সমস্যা হচ্ছে। দীর্ঘ 3 বছর ধরে এটা বলা ঠিক হয়নি, হয়, এটা অস্বীকার করব না, হয়, মানে প্রায় প্রতিদিনই দেরি হয়। একজন দুইজন এরকম দেরি করেই আসে, বাকিরা চলে আসে। দেরিটা হয় কেন? এটা বলতে হবে না, যে যার দেরি করে আসে নিশ্চয়ই ওর ব্যাপার আছে, রাস্তাঘাটের ব্যাপার থাকে, বাড়ির কাজ থাকে। গ্রামবাসীরা তো আটকে দিয়েছে আপনাদের? হ্যাঁ, ওনাদের এটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল, এর আগেও আমাদের বলেছিল, কিন্তু আমাদের যে টিআইসি, হ্যাঁ, তিনি এই বিষয়ে আমাদেরকে ঠিকমতো অবগত করাননি, এই আর কি ব্যাপার। কি করবেন এখন? এখন এনারা যদি ঢুকতে না দেয় ঢুকবো না, বাইরে থাকবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমাদের টিআইসি জানে। টিআইসি কোথায় আছে? টিআইসি ছুটিতে আছে। 11টার পরে আসেন, শিডিউল টাইমের পরে আসেন। এটা ঠিক না, এটা ঠিক, কিন্তু তাও আমাদের 2-3 জন ম্যাডাম আছেন যারা 11টার মধ্যে ইন করে ওরা কিন্তু চলে আসে তাড়াতাড়ি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু দেরি হয়, যে ওরা তো ম্যাডাম তো একটু দেরি হতেই পারে 1-2 মিনিট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের স্কুলে সবচেয়ে বড় সমস্যা কি, প্রাচীর নেই, তো বাচ্চারা এসেই একটু দৌড়াদৌড়ি করে একটু রাস্তার দিকে চলেই যায়, এটা চোখে পড়ে আর কি সবারই। সমস্যার সমাধান তো আমরা চেষ্টা করছি, কিন্তু এতগুলো বাচ্চা তো আমরা ইন টাইমে যদি আসি, তো এই বাচ্চারা 10টার পর থেকে স্কুলে আসা শুরু করে দেয়, ঠিক আছে না? স্টুডেন্ট আছে আমাদের 200 জনের মতো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। নজর রাখবো পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে লোকসভার 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের ময়দানে বিরোধীদের থেকে কয়েক কদম প্রচারে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জের বিধান মঞ্চে। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে লোকসভার 42টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচারের ময়দানে বিরোধীদের থেকে কয়েক কদম প্রচারে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল প্রার্থী করেছে তরুণ তুর্কি কৃষ্ণ কল্যাণীকে। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রথমবারের জন্য নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি, কিন্তু মাস 6 মধ্যেই দল বদলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কৃষ্ণ কল্যাণী। বিধানসভার পিএসসি কমিটির চেয়ারম্যানও করা হয় তাকে। খুব স্বল্প সময়ের মধ্যেই রাজনীতিতে কৃষ্ণ কল্যাণী উত্থান রীতিমতো চমকপ্রদ। এবারে রায়গঞ্জ লোকসভা আসনে জয় পেতে তার উপরে আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই বিধায়ক পদে ইস্তফা দিতে হবে তাকে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ বিধান মঞ্চে। এই সভাতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, বিধায়ক গৌতম পাল, জেলা সভাধিপতি পম্পা পাল, জেলা সহসভাপতি অরিন্দম সরকার সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এই দিনের সভায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে অধিকার যাত্রার পাশাপাশি জেলাভিত্তিক নির্বাচন কমিটি নিয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় প্রত্যেক বক্তা আসন্ন লোকসভা নির্বাচনের রায়গঞ্জ আসন থেকে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিপুল ভোটে জয়ী করা আবেদন জানিয়েছেন। জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য বুথ লেভেল থেকে জেলা স্তর পর্যন্ত কর্মী সভার আয়োজন করা হয়েছিল। নির্বাচনী রণকৌশল ঠিক করার পাশাপাশি সংগঠন মজবুত করারও বার্তা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে কৃষ্ণবাবু বিপুল ভোটে জয়ী হবেন বলে জানিয়েছেন তিনি। জেলার আমাদের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত যে আমাদের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা একটা কর্মী সভা এখানে করেছি। তারপরে আমরা একটা জেলার একটা ইলেকশন কমিটি আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সর্বোপরি অধিকার যাত্রা, বাংলার অধিকার যাত্রা, সেই সম্বন্ধে আমরা আলোচনা করে গোটা জেলায় অধিকার যাত্রা শুরু হবে 16 দিন থেকে। সেই সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা সাংগঠনিক আলোচনা এখানে করেছি যে বুথ স্তর থেকে আমাদের সংগঠনটাকে আরও জোরদার করতে হবে। এখানে আমাদের মন্ত্রী সাহেব আছেন, রব্বানী সাহেব আছেন, এমএলএ সাহেব গৌতম পাল আছেন, সচিন সিংহ রায় আছে, ক্যান্ডিডেট আছেন আমাদের কৃষ্ণ কল্যাণী। তো অধিকার যাত্রা, যেটা বাংলার অধিকার যাত্রা, যেটা আমাদের পরশুদিন থেকে শুরু হবে, প্রত্যেকটা বিধানসভা এলাকায় এই অধিকার যাত্রা হবে। সেই সম্বন্ধে আমরা এখনও বসে আলোচনা করে ডেটটা ঠিক করে নেব। আর আপনাদের মাধ্যমে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসে আমাদের যে প্রার্থী আছেন কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি এনার্জেটিক প্রার্থী আছেন, দল ওনাকে টিকিটটা দিয়েছে। আমরা কত বেশি ভোটে ওনাকে জিতাতে পারবো, এটাই আমাদের কাছে আজকে চ্যালেঞ্জের একটা বিষয় আছে। পরশুদিন থেকে লঞ্চ করব, তারপরে যেরকম দলের কর্মসূচি হবে এবং দলের প্রার্থীকে জিতাতে গিয়ে সাংগঠনিক যে স্তরে আমরা যে কাজ করার দরকার সবগুলোই আমরা করব। অন্যদিকে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে রায়গঞ্জ লোকসভা আসনে প্রার্থী হয়েছি। জেলা নেতৃত্বের অভিভাবকত্বে লড়াই করব। আজকের সভায় দলীয় কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস দেখতে পেয়েছি, তাতে এই কেন্দ্রে আমার জয় নিশ্চিত বলে দাবি করেছেন কৃষ্ণ কল্যাণী। একজন সৈনিক হিসাবে আমি নিষ্ঠার সাথে নির্বাচন লড়ব। আমাদের সাথে আমাদের জেলা সভাপতি মাননীয় কানাইলাল আগরওয়াল রয়েছেন, মন্ত্রী রব্বানী সাহেব রয়েছেন। ওনাদের নেতৃত্বে এই লোকসভাটা আমরা লড়ব আর খুব ভালোভাবে আমরা এটাকে জিতব। কারণ আজকে যেটা কর্মী সভা ছিল, সেই কর্মী সভার মধ্যে সাধারণ কর্মীদের যে হিসাবে উৎসাহ আবেগ আমি দেখলাম, তাতে এটা জিতটা সময়ের অপেক্ষা। এবার যা কর্মীদের উৎসাহ আছে, তাতে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই সিটটাকে ব্যাপক ব্যবধানে জিতবে। কেননা তৃণমূল কংগ্রেসের আজকের মঞ্চটা এটা অধিকার যাত্রাও ছিল। কেন যে হিসাবে বাংলার লোক লঞ্চিত বঞ্চিত হচ্ছে, কেন্দ্র সরকার বাংলার অধিকারটা কেড়ে নিচ্ছেন, যার জন্য আমাদের নেত্রী, আমাদের নেতা তীব্র আন্দোলনে বসেছিলেন। আপনারা জানেন যে 100 দিনের কাজের টাকা যে হিসাবে কেন্দ্র সরকার গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের অধিকার যে হিসাবে বঞ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের সেনাপতি দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিলেন। 50 লক্ষ মানুষ গরিব মানুষদের চিঠি নিয়ে উনি দিল্লির যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে বসেছিলেন। কেন আজকে তাদের সাংসদরাই বলতেছিলেন, আমরা বলে দিচ্ছি 100 দিনের কাজের টাকা, সব টাকা আটকে দিব, স্তব্ধ হয়ে যাবে। ঠিক কেন্দ্র সরকারের কাজটাও তেমনটা করছে। পশ্চিমবঙ্গ সরকারের 160 লক্ষ কোটি টাকা তারা আটকে দিয়েছেন পশ্চিমবঙ্গের উন্নয়নটাকে স্তব্ধ করার জন্য। কিন্তু একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডটা সোজা আছে। তো এগুলা ষড়যন্ত্রের রাজনীতি করে লাভ হবে না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এবারে নজর রাখবো যে খবরে। অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রামের ঘটনা এটি। অভিযোগ, মাটি সরবরাহের জন্য দিনভর চলছে অজস্র ট্রাক্টর। বেপরোয়াভাবে ট্রাক্টর যাতায়াতের জেরে ক্ষতি হচ্ছে রাস্তার, রয়েছে দুর্ঘটনার ঝুঁকিও। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের। বিনা রয়্যালটিতে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামের সাধারণ মানুষ। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে এখানে একটি পুকুর থেকে মাটি খননের কাজ চলছে। কোনো অনুমতি ছাড়া বিনা রয়্যালটিতে পুকুর থেকে মাটি কেটে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এর জন্য রোজ সকাল থেকে রাত পর্যন্ত ভুরি ভুরি ট্রাক্টর যাতায়াত করছে। বেপরোয়াভাবে এই গাড়িগুলি চলছে, ফলে রাস্তার এক পাশ ক্রমশ ঢালু হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, পাড়ার এই রাস্তার ধারে প্রচুর শিশুরা খেলাধুলো করে, ফলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে বলে অভিযোগ গ্রামবাসীদের। ট্রাক্টরের দাপাদাপিতে রাস্তার মাঝে তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষাকালে বৃষ্টি হলে কাদায় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের। বেশ কয়েকদিন ধরে এখানে মাটি কাটছে, কোয়ালিটিও দিচ্ছে না এখানটায়। তো আমাদের এখানে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা প্রায় অনেক কাঁচা, প্রায় ঢালু। এখানে অনেক বাচ্চারা আছে, ফ্যামিলিরা আছে, তারপরেও গাড়ি স্পিডে চলে। এখানে যারা ট্রাক্টর নিয়ে মাটি চালায়, একটা স্পিডে নিয়ে যায়, রেসারেসি করে, অনেক যায়। প্রায় 3 মাস ধরে এখানে চলছে। রাস্তাও এখানে ঢালু হয়ে গেছে, সাইডে অনেক রাস্তা ভেঙে গেছে। এই রাস্তাটা প্রায় 1 বছর হলো কমপ্লিট করা, এই রাস্তাটাও ভেঙে যাচ্ছে এই ট্রাক্টর চলার কারণে। গর্ত হয়ে যাচ্ছে, জল বর্ষার জল পড়লে পরে এখানে কাদা কাদা হয়ে যায়, বাচ্চারা খেলে এখানটায়। এবার যে স্পিডে এরা গাড়ি চালায়, একদম রেসারেসি করে এখানটায়। একটা ট্রাক্টরের পিছনে রেসারেসি করে, ও আগে যাবে, এ আগে যাবে। তারপরে এখান থেকে যেভাবে মাটি কাটছে, প্রায় সকাল থেকে স্টার্ট হয়, রাত্রি 8টা অবধি চলে। কোনো পারমিশন নিয়ে এখানে মাটি কাটছে না। আমাদের এখানে স্থানীয় মেম্বারদেরকে জানানো আমাদের কোনো ইচ্ছা হয় না, কথা শোনে না, লাভ হয় না। এই মুহূর্তে চাচ্ছি যে যাতে মাটিটা যাতে না কাটে, আর কাটলে পরেও একটা রুলসের মধ্যে যাতে কাটে। গ্রামবাসীরা জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ করলেই আসছে হুমকি ধমকি, অনেক সময় মারধরও করা হচ্ছে। এর সাথে মাটি মাফিয়াদের সক্রিয় যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। বৃহস্পতিবার গ্রামের মানুষজন বিক্ষোভও দেখান, তারা এই সমস্যার সমাধান চাইছেন। দীর্ঘদিন ধরে মাটি নিয়ে যায়, এরা কোনো সরকারকে রাজস্ব দেয় না। আর আমরা এই রাস্তার জন্য প্রতিবাদ করি। আমাদেরকে কোনো গরিব বলে আমাদের ভোট টট সবই হয়, আমরা এই দেশেরই নাগরিক। আমাদের কোনো গ্রাজুয়েশন করে না। এটা মাটি মাফিয়াদের সঙ্গে এদের বিশাল বড় ডিলিং। যে যেরকম কাটছে, সরকারকে রাজস্ব না দিয়ে এরা মাটি কাটাচ্ছে। ওই যে যাচ্ছে একজন, ওই যে একজন যাচ্ছে, ওই যে মাটি কাটানোর লোক, ওই যাচ্ছে, উনি হচ্ছে মেন বস। ওই যে যাচ্ছে, দেখুন, বহুত দীর্ঘদিন ধরে চলে। মাঝে সাঝে এদিক দিয়ে হাই রোড আছে, 4 লেন, এদিক দিয়ে মাঝে সাঝে নাগরের নদী দিয়ে ওইদিকে ট্রাক্টর করে বালি নিয়ে যায় এরা। কিন্তু আমরা পাচার করলে আমাদেরকে মারধর দেয়, মস্তান গুন্ডার ধমক দেখায়। হ্যাঁ, এদের ইউনিট বড়, তো এদের ইউনিট বিশাল বড় ইউনিট। এটা করছে, আমরা নাম জানি প্রত্যেকের, কিন্তু বলতে ইচ্ছুক না। এরা আমাদেরকে আবার মারও ফেলতে পারে, মারধর দিতে পারে, থানা পুলিশও কোর্ট কাছারি করতে পারে এরা। আমরা গরিব মানুষ, আমরা রাস্তাঘাট চাই দাদা, আমরা কিচ্ছু চাই না। এদিক দিয়ে বাচ্চা কাচ্চা খেলে রাস্তাঘাটে, বর্ষার সময় আমাদের কষ্ট হয়, গাড়ি চলে না, গাড়ি খালি চলেই যাচ্ছে, দীর্ঘদিন ধরে চলে যায়। আমরা চাই রাস্তাটা ভালো। আর এই বিনা রয়্যালটিতে গভর্নমেন্টকে ঠকায়, মানে আমরা সরকার, যে সরকারের আয়তে থাকি, যে সরকারের ভরসায় থাকি আমরা, সেই সরকারকে এটা ঠকবাজি করে মাটি মাফিয়ারা, তাদেরই জোর বেশি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে। তিনি জানিয়েছেন, জানা গিয়েছে সেটি ব্যক্তিগত পুকুর, তা গভীর করার কাজ চলছে, তবে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হবে। শুনলাম, মানে এখনো যদিও আমি বিস্তারিত সঠিকভাবে জানি না, শুনলাম যেটা পার্সোনাল পুকুর হলে সেক্ষেত্রে যদি এটা পুকুরই থেকে থাকে এক্সিস্টিং, তাহলে সেটাকে যদি আবার ডিসিলিটেশন করে, গভীর করে, তো তার জন্য সেটা করতে কোনো সমস্যা থাকার কথা না, সেটা উনি করতেই পারেন না। এবার ধরে নিন যে মানে যদি এখন পুকুর, জানি না কতটা বড় পুকুর, যে কত ট্রাক্টর যাচ্ছে, মানে একটা পুকুর এক্সিস্টিং পুকুর, সেটাকে জাস্ট গভীর করা হচ্ছে, সেটা করতে আর কত ট্রাক্টর যাবে আমার আইডিয়া নেই। মানে আমি বুঝতে পারছি না, মানে যেরকম অভিযোগ আছে তাহলে তো এটা পুকুর না বলে বিল বা বিশাল দিঘি জাতীয় কিছু বলা ভালো আর কি। কিন্তু পুকুর বলতে আমরা যা বুঝি সেরকম যদি হয়, তাহলে ডিপ করতে খুব বেশি ট্রাক্টর যাওয়ার কথা না। সেক্ষেত্রে ধরুন রাস্তা তো ফর পাবলিক পারপাস ইউজের জন্য, এবার সেখানে তো এখন যদি পুকুর কাটার জন্য অভিযোগ ওঠে, তো এরপরে যেরকম হয়, ধরুন যখন ফসল ওঠে মাঠ থেকে, ফসলের গাড়ি যায়, বা যদি আমার কোনো নতুন কনস্ট্রাকশন হয়, কারোর কোনো বাড়ি হয়, সেক্ষেত্রেও তো বালি পাথরে সব নিয়েও গাড়ি যাচ্ছে। তো রাস্তা তো সকল ইউজের জন্য। এখন এইটা নিয়ে অভিযোগ যদি উঠে থাকে, তাও আমরা দেখবো একবার। কিন্তু ট্রাক্টরগুলো যদি চলে, হ্যাঁ এটা ঠিক যে যদি ট্রাক্টর চলে, যারা চালাচ্ছেন তাদের সবকিছু দেখে চালানো দরকার, কারণ বাচ্চারা অনেক সময় রাস্তাঘাটে খেলা করে, ছোট বাচ্চা রয়েছে, তো সেটা যদি দেখে, মানে আমাদের ট্রাফিক রুল যা আছে সেটা মেনে স্পিড কন্ট্রোল করে যদি গাড়ি চালায়, অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, আর এরকম যদি হয় যে গাড়ির চাপে মনে হচ্ছে রাস্তা কোথাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বা কিছু, সেটা তাহলে একবার দেখা দরকার। কোনো কারণে যদি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা হচ্ছে, তাহলে সেটা আমাদের লোকাল যারা অথরিটি আছেন গ্রাম পঞ্চায়েত থেকে, ওনারা একবার এটাকে দেখে নেবেন, ভেরিফাই করে। কারণ যদি রাস্তার স্পেসিফিকেশন এমন থাকে যে খুব ভারী গাড়ি চালানো যাবে না, তাহলে তখন সেটা দেখে ওনারা তাহলে একটা ব্যবস্থা নিক, ওনারা তাহলে জানিয়ে দিক যে সেক্ষেত্রে তাহলে ছোট ছোট গাড়িতে করে মাটি তুলে করুক। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। দেশের সর্বোচ্চ আদালতের গাইডলাইন মেনে রায়গঞ্জ জেলা আদালতে চালু হলো ভার্নারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার।
অর্থাৎ নিরাপত্তার আশঙ্কাভুক্ত মানুষদের জন্য বিশেষ সাক্ষ্য প্রদান কেন্দ্র চালু হলো বৃহস্পতিবার। ফিতে কেটে এই কেন্দ্রের উদ্বোধন করেন জেলা দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট মানুষজন। জেলা ও দায়রা বিচারক পার্থপ্রতিম চক্রবর্তী জানিয়েছেন, এমন অনেক মামলা রয়েছে যেখানে শিশু, কিশোর কিংবা বিশেষভাবে সক্ষম মানুষেরা নির্যাতিত। তারা রোজ আদালতে সাক্ষ্য প্রদানের জন্য আসতে ভয় পান। অভিযুক্তের উপস্থিতি তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ের উপরে 2014 সালে দেশের সর্বোচ্চ আদালত একটি রায় ঘোষণা করে। তখন থেকেই আদালতগুলিতে এ ধরনের পরিষেবা চালুর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই গাইডলাইন মেনে বৃহস্পতিবার এই প্রকল্প চালু করা হলো। এটা হচ্ছে গিয়ে আমরা যেটা আজকে ওপেন করলাম সেটা হচ্ছে গিয়ে একটা ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার। বিভিন্ন জেলায় জেলায় এই ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার শুরু হয়েছে। আমাদের উত্তর দিনাজপুরে এরকম একটা ফুললি ইকুইপড ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টার ছিল না। আমরা সেটা আজকে ওপেন করতে পারলাম এবং অনারেবল হাইকোর্টের যে গাইডলাইন ছিল সেই এবং অনারেবল সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন মতে আমরা ওপেন করতে পেরেছি। এবং আমাদের আইটির কিছু কাজ বাকি আছে এখনও, সেই কাজগুলো আমরা খুবই শীঘ্র কমপ্লিট করে ফেলবো। এবং আশাবাদী আমি যে ভালনারেবল উইটনেস ডিপোজিশন সেন্টারটা যেই কারণে ওপেন করা হয়েছে সেই কাজটা পুরোপুরি ফুলফিল হবে, সার্ভ করবে পারপাসটা এবং বিচার প্রক্রিয়াটা অনেক এই ধরনের কেসগুলো যেখানে যারা সমাজের উইকার সেকশন অফ দি সোসাইটি তাদেরকে যারা ভিক্টিমাইজ করেছে, যেই সব আসামিরা এরকম ঘৃণতম অপরাধের মাধ্যম দিয়ে রেপ আরও অন্য রকমের সেক্সুয়াল অফেন্স, সেগুলোর বিচার প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হতে পারে। এবং আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।